মানে এটা আমার মামাবাড়ির মুখে শোনা গল্প যে আমি হওয়ার পরে নার্সিংহোমে ওরা আমার বাবা পুরো মিষ্টির বাক্স দিয়েছিল সবাইকে, সকলকে। আমার লাস্ট ফেজগুলো মনে আছে, সেই দিনগুলো মানুষ কখনো ভুলতে পারে না। আমার বাবার যে রোগটা হয়েছিল, ইট ইজ ওয়ান অফ দ্য মানে খুবই রিস্কি একটা ডিজিজ আর ওয়ান অফ দ্য রেয়ারেস্ট ডিজিজ। তখন প্রত্যেকটা ডাক্তার যারা দেখেছিল তারা বলেছিল আমাদের সত্যিই কিছু করার নেই। গুড মর্নিং এভরিওয়ান। আজকে সকাল সকাল রেডি হয়ে গেছি। আজকে একটু বেরোতে হবে, অরুণ নার্সারিতে যেতে হবে, ফাইনাল ডকুমেন্টেশনটা আজ করতে হবে। সব ডকুমেন্টস নিয়ে অরুণ নার্সারিতে যেতে হবে, সাবমিট করতে হবে। আমাকে আর রাহুল দুজনকেই যেতে হবে। আপনাদের মধ্যে অনেকেই আমার থেকে জানতে চেয়েছিলেন আমার বাবার ব্যাপারে, আমি আমার চাইল্ডহুডের ব্যাপারে। আসলে ইউটিউবটা তো একটা অনলাইন জার্নালের মতো। এখানে আপনারা সকলে আমাদের পরিবারের সকলকে দেখেছেন, শুধু দেখেননি বা শোনেননি আমার বাবার ব্যাপারে। রাহুলের বাবাও আজকে আমাদের মধ্যে নেই, কিন্তু বাবার অনেকগুলো ভিডিও আমাদের সাথে আছে, সেগুলো দেখলে আরও মনে পড়ে, মেমোরিগুলো আবার রিভাইভ করতে পারি। আজকে ইচ্ছা আছে আমি শেয়ার করব আমার বাবার ব্যাপারে। আমার বাবা একজন খুব স্ট্রং একটা পার্সন ছিলেন, যদিও আমি তাকে খুব কম সময়ের জন্য পেয়েছি। বাট যা হয়, মেয়েরা বাবার সাথে খুব অ্যাটাচড হয়, আমিও আমার বাবার সাথে খুব বেশি অ্যাটাচ ছিলাম। আর আমার মানে কিভাবে আমার শুরুতে দুর্গাপুরে আমরা থাকতাম, তারপর কিভাবে কলকাতা এলাম, আজকে সেসব কথাগুলো শেয়ার করব। আমার সব সময় মনে হয়েছে এই কথাগুলো যদি ইউটিউবে কোনো দিন বলি, আগে কখনো ভাবিনি কোনো দিন এই কথাগুলো বলবো কি বলবো না, মানে সবসময় একটা দোনোমনোতে ছিলাম, ভাবিনি যে কোনো দিন বলবো। আবার কখনো ভেবেছি যে না বলি। আপনারা সকলেই আমাদের একটা পরিবারের মতো, লাইক আওয়ার এক্সটেন্ডেড ফ্যামিলি। অনেকেরই মনে হতে পারে, অনেকেই জানতে চেয়েছেন যে কাজুরির ব্যাপারে, কাজুরির বাবার ব্যাপারে কখনো তো কিছু শুনিনি। বাবা আমাদের ছেড়ে চলে গেছে বহু বছর আগে, তো সেই জন্য কখনো হয়তো বলা হয়নি, কিন্তু বলে না মেমোরিজগুলো সব মনেই থেকে যায়। এখানে আজকে বললে, কিছুটা শেয়ার করলে আমারও হালকা লাগবে। কখনো পরে যখন আমরা এই ভিডিওগুলো দেখবো, তখন আমরা আমাদের মেমোরিগুলো আবার করে রিভাইভ করতে পারবো। আমার সবসময় এটাই মনে হয়। এদিকে শোনো, না হবে? ওইটাতে খেলো, একটা জিনিস বার করো। ব্লুয়ের এখন মিল্কটা চেঞ্জ হয়েছে, আগেও সিমিলাক খেত, খুব ভালোবাসতো। তারপর এখন যখন আস্তে আস্তে ওর 3 বছর বয়স হবে, এখন ওর যে ডাক্তার সে বললো ডেক্সাগ্রো আর পেডিয়াশিওর এই দুটো মিক্স করে একসাথে দিতে। তো মর্নিং আর ইভিনিংয়ে ও দুবেলা দুধ খায় এখনও, তো ওইটাই এখন দেওয়া হবে। ব্লু, দরজাগুলো বন্ধ করে এসো। বলছি দরজাটা আটকে এসো, যাও আমার ঘরে। কাউকে কাজ ডেলিগেট করার লোক পাওয়া গেছে। অ্যাডমিশন প্রসেসে দু একটা ফর্মালিটি আজকে ছিল, অরুণ নার্সারিতে কয়েকটা ডকুমেন্ট সাবমিশন ছিল, সেই জন্য এসেছিলাম আজকে সকালে। এবার বাড়ি ফিরবো। অরুণ নার্সারিতে ডকুমেন্ট সাবমিশন হয়ে গেল, অনেক কিছু লেগেছে সাবমিট করতে, আইটি রিটার্ন, তারপর মার্কশিট ফার্কশিট সব কিছু, মানে ডকুমেন্টস প্রচুর। আর বললো যে ও সেশন শুরু হওয়ার আগে নেক্সট ইয়ার মার্চ মাসে একটা ওরিয়েন্টেশন সেশন হবে, সেইখানেতে সব ডাউটস বা আমাদের যা প্রশ্ন থাকবে সব ক্লিয়ার করে দেওয়া হবে। ব্লুয়ে স্কুলের সামনে, ফিউচার ফাউন্ডেশনের সামনে। আমি আগে তো অনেকবার এই রাস্তা দিয়ে যাই, যেতে যেতে একটা লোককে আগেও দেখেছি, আমার খুব ফেভারিট হচ্ছে কুল। সামনে কুল বিক্রি করছে, খাবো। ছাতাওয়ালা যে জায়গাটা ওর নিচেই। আচার তো খাবো না, যেগুলোই তো এইগুলো হ্যাঁ। এটা আচার তো না, এটা আচার না। আমাকে একটু বড় ফুল এগুলো তো আগে আছে এখানে রাখার জন্য। ঝালমুড়ি, পরে আসলে আর ঝালমুড়ি ফেমাস। সেই গাড়ি এখন এটা হয়ে ওটা নাকতলা করে দিচ্ছে, ওটা বাদ দিচ্ছে।
ছোটবেলায় এটা খুব খেতাম আমি। না এটা আচার না, এটা শুধু আচার কুল। তেঁতুলের, এটা এমনি একটা খেয়ে দেখে। এটা এমনি, এটা আরে এটা খাসনি, স্কুল টুলে এটা আমরা সবাই খেয়েছি। তেঁতুল, ওইটা 10 টাকা দিলাম। 20 টাকা দিয়ে দেন। দিলে ভালো। এবার হাত দিয়ে খাই। আমায় জিজ্ঞেস আমার মনে পড়ছে না ছোটবেলায় বাবা আমরা কত খেয়েছি সাউথ পয়েন্টে বাইরে। আমাদের স্কুলের সামনে সেরকম কিছু পাওয়া যেত না। চল কুল পরে খাবি, গাড়িতে উঠছি এখন। গুড মর্নিং। স্কুল যাবে ব্লু এখন, বাইরে পুরো মেঘলা ওয়েদার। আজকের ব্লগটা যেটা নিয়ে আপনাদের মধ্যে অনেকেই অনেকবার কমেন্টস করে জানিয়েছেন, আমাকে মেসেজও করেছেন, আমার বাবার বিষয়ে জানতে চেয়েছেন। আমাদের ইউটিউব জার্নিতে আমাদের পরিবারের মধ্যে সকলকেই আপনারা চেনেন, সকলের ব্যাপারেই জানেন, শুধু বিশেষ করে আমার বাবার ব্যাপারে বিশেষ কোনোদিনও কিছু শেয়ার করা হয়নি বা আপনারা কেউ জানেনও না। আপনারা যেমন জানতে চেয়েছেন, আমিও কখনো কখনো বলতে চেয়েছি, ইউটিউবটা আমাদের কাছে একটা অনলাইন জার্নালের মতো। আপনারা যেমন জানতে চেয়েছেন, আমিও কখনো ভেবেছি যে কোথাও বাবার কথা বলা উচিত, তাহলে এটা একটা আমাদের ডেইলি জার্নালে থেকে যাবে। আমার মা ফার্স্টে রানাঘাটে থাকতো, তারপর কলকাতায় মুভ করে, কলকাতার দমদমে আমার দাদুর বাড়ি। তো ওখান থেকে আমার মার বিয়ে হয়, বিয়ে হয়ে মা দুর্গাপুরে শিফট করে। দুর্গাপুরে ইনিশিয়ালি মা আর বাবা জোনে থাকতো। তারপর আমার জন্মের পর, আমার জন্ম কলকাতায় হয়, ইনিশিয়ালি 3 মাস আমি আমার দাদুর বাড়িতে থাকি। তারপর আমি যাই বাবার ওখানে জোনে। অ্যাকচুয়ালি আমার বাড়িতে আমি প্রথম মেয়ে, মানে আমার বড় জেঠু, তারপর আমার মেজো জেঠু, তারপর আমার বাবা, তারপর আমার ছোট কাকু। তো আমি হচ্ছে ওই বাড়ির প্রথম মেয়ে। আমার বড় জেঠু জেঠিমার কোনো সন্তান ছিল না, আর আমার মেজো জেঠুর একটাই ছেলে, আর আমি প্রথম মেয়ে বাবা। এবার বাবা ছাড়াও আমার জেঠুরাও খুব খুশি ছিলেন, আমার ঠাকুমাও। মানে এটা আমার মামা বাড়ির মুখে শোনা গল্প যে আমি হওয়ার পরে নার্সিংহোমে ওরা আমার বাবা পুরো মিষ্টির বাক্স দিয়েছিল সবাইকে, সকলকে। তো মানে ওদের কাছে আমি দেখেছি, আমাদের পরিবারে অ্যাটলিস্ট আমি বলবো যে মেয়েদের খুব যত্ন আর কি। মানে আমার ঠাকুমাও এটা মনে করতেন, প্লাস আমার বাবা, জেঠুরা, কাকা সবাই, মানে মেয়েদের খুব যত্ন। আমার ছোটো কাকুরও পরে মেয়ে হয়। তো আমার জন্মের পর আমরা প্রথমে জোনে থাকি, আর যা হয় সকালে একসাথে থাকতাম। আমি সকলের মাঝখানেই বড় হয়েছি ইনিশিয়ালি। আমার বড় জেঠু জেঠিমা ওখানে থাকতো, বাবা মা থাকতো, প্লাস আমার কাকু থাকতো, তারপর আমার পিস্তত দাদারা মাঝে মাঝে যাতায়াত করতো। তো খুব মজার ছিল ওই দিনগুলো। যদিও তখন আমি খুব ছোট, বাট বিজনের কোয়ার্টারটা আমার মনে আছে, বেশ বড় কোয়ার্টার ছিল, সামনে অনেকটা উঠোন ছিল, পেছনে ব্যাকইয়ার্ড ছিল। আর ওরা আমার বাবার বাড়ি বৈষ্ণব মতে দীক্ষিত। তো মানে জন্মাষ্টমী খুব বড় করে হতো, আর লক্ষ্মী পুজো খুব বড় করে হতো, মানে খুবই বড় করে হতো। আর জন্মাষ্টমীতে তো মানে রীতিমতো বাজি ফাটানো হতো, এত বড় করে হতো। এইসব দিনগুলো আমার অল্প অল্প ভাষা মনে পড়ে, খুব ভালোভাবে মনে পড়ে না। তারপর আস্তে আস্তে আমার যখন ওই 4-5 বছর মতো বয়স, তখন আমরা হিন্দুস্তান ফার্টিলাইজারে শিফট করি, হিন্দুস্তান ফার্টিলাইজারের কোয়ার্টারে। বাবা দুর্গাপুরের হিন্দুস্তান ফার্টিলাইজার কর্পোরেশনে চাকরি করতেন, HFC যেটাকে বলে, আর আমার জেঠু ছিল ডিএসপিতে, আমার মনে আছে। তো আমি তখন খুবই ছোট, তো আমার এক্স্যাক্ট তো মনে পড়ে না যে বাবার কবে অসুখ ধরা পড়েছিল, বাট আমি মার থেকে শুনতে পারি পরে, সেটা যখন আমি একটু বড় হই। তখন আমার যখন 8 বছর বয়স, 8 বছরের জন্মদিন কমপ্লিট হয়েছে, তারপরেই আমার বাবা মারা যায়। তো আমার লাস্ট ফেজগুলো মনে আছে, সেই দিনগুলো মানুষ কখনো ভুলতে পারে না। আমি ছোট থাকলেও সেই দিনগুলো আমার এখনও খুব ভালো করে মনে আছে। বেসিক্যালি বাবার সাথে আমার রিলেশনটা খুবই
মানে যেটা হয় আর কি, খুবই অ্যাটাচ ছিলাম আমি বাবার সাথে। ইন জেনারেল বলে যে মেয়েরা বাবার সাথে খুব বেশি অ্যাটাচড হয় আর ছেলেরা মাদের সাথে। তো ব্যাপারটা আমার ক্ষেত্রেও তাই ছিল, আমি আমার বাবার সাথে ভীষণ অ্যাটাচ ছিলাম। আমার ছোটোবেলায় আমার বাবার কথাগুলো মনে পড়ে, মানে বেশি টাইম আমি বাবার সাথে কাটাতাম, আমরা একসাথে খেলা করা, পড়াশোনাতে হেল্প করা, আমাকে নিয়ে বসা, আমাকে নিয়ে ঘুরতে যাওয়া, এগুলো আমার খুবই মনে পড়ে। তারপর আস্তে আস্তে মানে বিজন থেকে আমরা হিন্দুস্তান ফার্টিলাইজারের কোয়ার্টারে শিফট করি বাবার অসুস্থতার জন্য। আমার বাবার যে রোগটা হয়েছিল, ইট ইজ ওয়ান অফ দ্য মানে খুবই রিস্কি একটা ডিজিজ আর ওয়ান অফ দ্য রেয়ারেস্ট ডিজিজ আমি মার মুখে শুনেছি। এটাকে বলে ডায়ালেটেড কার্ডিওমায়োপ্যাথি, মানে খুবই ক্রিটিক্যাল একটা ডিজিজ এবং খুবই রেয়ার একটা ডিজিজ। বাবার এই অসুখটা কী করে হয় সেটা জানি না, বাট বলা হয়েছিল কোনো ভাইরাস অ্যাটাক থেকে হয়েছিল। বাবা কিন্তু মোটামুটি বলা যায় মানে খেলাধুলো করতো, মানে বেশ ভালো রকমেরই অ্যাথলিট পারসন ছিল, মানে সাইকেল নিয়ে পুরো সাউথ ইন্ডিয়া ঘুরেছে, মানে কলকাতা থেকে সাউথ ইন্ডিয়া, সাউথ ইন্ডিয়া থেকে কলকাতা, এরকম একটা পুরো রাউন্ড ট্রিপ করেছে আমি শুনেছি, সেটা অফকোর্স বিয়ের আগে। তো এগুলো বাবার কী করে এই রোগটা হলো সেটা জানা নেই, মানে রুট কজটা জানা নেই। বাট আমার যখন 3 বছর বয়স, বাবার ফার্স্ট তখন এই ডিজিজটা হয় আর কি। তো বেসিক্যালি আমিও খুব ছোট, তখন যা হয় মা বাড়ি আসতাম, এরকম একটা পুজোয়, আমার 3 বছর তখন বয়স, পুজোয় এসেছিলাম। আর আমার মার বাবা দাদু ডাক্তার ছিলেন, জেনারেল ফিজিশিয়ান। তো আমার দাদু ফার্স্ট বলে বাবাকে যে আমার বাবার নাম ছিল বিকাশ। তো বিকাশ, আমার ঠিক লাগছে না, তোমার কেন জানি না মনে হচ্ছে তোমার ব্রিদিংয়ের কোনো সমস্যা আছে, তুমি কার্ডিওলজিস্ট দেখাও। তো বিএম বিড়লায় বাবা ফার্স্ট দেখায়। বিএম বিড়লাতেই ধরা পড়ে যে বাবার কার্ডিয়াক মায়োপ্যাথি আছে, ডায়ালেটেড কার্ডিয়াক মায়োপ্যাথি। আমি মার মুখে শুনি মারা ডক্টর দেবী শেঠিকেও দেখিয়েছিলেন। তখন প্রত্যেকটা ডাক্তার যারা দেখেছিল তারা বলেছিল আমাদের সত্যিই কিছু করার নেই। ডায়ালেটেড কার্ডিয়াক মায়োপ্যাথি খুব রেয়ার একটা ডিজিজ, যেটা বললাম। এটা বেসিক্যালি কী হয় যে হার্ট মাসেলটাকে উইক করে দেয়, সম্ভবত মায়োকার্ডিয়াম যেটা, সেটাকে উইক করে দেয়, তার পাম্পিং ক্ষমতাটা চলে যায়। আর ব্লাড যখন ঠিকমতো পাম্প ইন পাম্প আউট হয় না হার্ট থেকে, তখন মানে ব্লাড ফ্লো সব অর্গ্যানসে ঠিকমতো পৌঁছায় না, আর তার থেকেই আপনার সব কিছু ডিসফাংশন করা শুরু করে। প্রত্যেকটা জিনিসের ওষুধ হয়, তো বাট তখন এই হার্টের এই অসুখটার কোনো ওষুধ ছিল না, আর এখনও নেই আমি যতদূর জানি। আমি যতদূর এক দুবার মাঝে মাঝে আমি সার্চ করে দেখি, বাট এখন যেটা বেরিয়েছে সেটা হচ্ছে হার্ট ট্রান্সপ্ল্যান্ট। বাবা যখন অসুস্থ হয়েছিল তখন ডক্টর দেবী শেঠি এটা বলেছিলেন, হার্ট ট্রান্সপ্ল্যান্ট হচ্ছে একমাত্র উপায়। ওটাই বলেছিল যে সাকসেসফুল হতে গেলে মানে একমাত্র উপায় হচ্ছে হার্ট ট্রান্সপ্ল্যান্ট। বাট তখন হার্ট ট্রান্সপ্ল্যান্ট অতটা সাকসেসফুল হয়েছে বা হয়েছে কলকাতাতে সেরকম কোনো কেসেস শোনা যায়নি। ইনফ্যাক্ট ইন্ডিয়াতেও হয়তো খুব লিমিটেড কেসেস তখন ছিল, সুতরাং কোনো চিকিৎসাই ছিল না। তো ইভেনচুয়ালি বাবা মনে আছে যে যখন পরের দিকে 96 হবে, বাবার লাস্টের দিকে 3 মাসের জন্য বাবা কলকাতা আসে। মানে এক্স্যাক্টলি 3 মাস, ব্যাপারটা এরকম যে আমার তখন ক্লাস 3 হবে, আমার ফাইনাল পরীক্ষা তখনও হয়নি। বাবা ওই ফেব্রুয়ারি বা মার্চ মাস নাগাদ কলকাতা আসে, আর মা দুর্গাপুরে থাকি। তো বাবা যখন কলকাতা এলো আমার দিদার বাড়িতেই ছিল। তারপর দিদার বাড়ি থেকেই সব চিকিৎসা হচ্ছিল, বাট কোনো ইমপ্রুভমেন্ট কিছু হচ্ছিল না, আস্তে আস্তে কন্ডিশনটা খারাপই হয়। তারপর বাবাকে SSKM ভর্তি করা হয়, পিজি যেটাকে বলে। তারপর আমার অ্যানুয়াল পরীক্ষা হয়ে যাওয়ার পর মা আর আমি আসি এখানে পিজিতে। তো ওটা একটা প্রলং, মানে অনেকগুলো দিন, প্রায় 30 ডেজ বা তার উপরে বোধহয় বাবা ভর্তি ছিল। আমার এখন তো এক্স্যাক্ট মনে নেই, মনে আছে মারা রোজ যেত, আর আমার যাওয়াটা অ্যালাউড ছিল না। আমি উইকে একবার করেই দেখতে যেতে পারতাম, সানডে করে মনে আছে। আর যেদিন লাস্ট বাবা চলে যায় সেদিনকে ওটা একটা উইকডে ছিল মনে হয়, কিন্তু সেদিনকে আমাকে অ্যালাউ করেছিল। তো মানে ওই দিনগুলো খুবই প্যাথেটিক এখন বুঝতে পারি, বা তখনও আমার কাছে ওটা প্যাথেটিকই ছিল। অত ছোট একটা বাচ্চার কাছে মানে এটা একটা খুব চাপের জিনিস। আজকে আমি সেটা সহ্য করতে পারি, কিন্তু তখন পারিনি, তখন খুব কষ্টের ছিল ব্যাপারটা।
এরপর কি হয় যে আমরা মানে কিছুদিন কলকাতায় থাকি, বাবা চলে যাওয়ার পর বাবা কলকাতাতেই এসএসকেএমে মারা যায়। তারপর কিছুদিন আমরা এখানে থাকি, তারপর আমরা আবার দুর্গাপুর ব্যাক করে যাই। তো ওখানে আমি আর মা ছিলাম, আমার বড় জেঠু জেঠিমাও ছিল, কিন্তু আমার দিদা আর দাদু ডিসাইড করে আমাদেরকে নিয়ে আসবে। তো দাদু, তারপর আমি 2 বছর থাকার পরে দাদু আমাকে নিয়ে আসে, আমাকে আর মাকে। আমি মা বাড়িতে এসে উঠি। আমাকে মানুষ করার পেছনে আমি বলবো শুধু আমার মা নয়, আমার মামা বাড়ির সকলের হাত আছে। দাদু দিদার সাথে কলকাতা চলে আসি, সব জিনিসপত্র নিয়ে আসা হয়। আর মা বেসিক্যালি কম্পেনসেশন ব্যাকগ্রাউন্ডে কোনো চাকরি পায়নি, সুতরাং আমাদের দুর্গাপুরে থাকার কোনো মানেই ছিল না, কোয়ার্টারও আমরা ছেড়ে দিই। আর তারপর আস্তে আস্তে একটা জিনিস হয় যে কোথাও না কোথাও মা রিয়েলাইজ করে, মা মানে যে সাপোর্টটা আমার বাবার বাড়ির তরফ থেকে মার পাওয়া উচিত ছিল সেটা মা পায়নি। যদিও আমার ছোটোবেলায় আমার বড় জেঠু জেঠিমা আমার জন্য করেছে, বাট যে মোমেন্টে ক্রাইসিস শুরু হয় সেই মোমেন্টে আমাদের পাশে দাঁড়ানোর মতো আমার বাবার কোনো ভাইরাও ছিল না। আর বোনদের বা পিসিদের আমি সেটা ধরি না, সেরকম স্ট্রং সাপোর্ট কিন্তু আমি পাইনি। হয়তো বাঙালি পরিবারে এরকমই হয়, আমার ঠিক জানা নেই, কিন্তু অ্যাটলিস্ট আমার পরিবারে তাই হয়েছে। কিন্তু এটা আমি যদিও সাপোর্ট করি না, তো আমার সাথে আমার বাবার বাড়ির সেই অর্থে সম্পর্ক নেই। বিকজ আমি মনে করি না, মানে আমার কাছে হচ্ছে ক্রাইসিসের সময় যদি আমি আমার ফ্যামিলির পাশেই না দাঁড়াতে পারি, তাহলে আমি কিসের ফ্যামিলি, কিসের একান্নবর্তী পরিবার বলে গর্ব করব? আমার গর্ব করার তো কিছু নেই, কারণ যে সময় আমাদের ক্রাইসিস ছিল সে সময় আমার পাশে কেউ দাঁড়ায়নি। হ্যাঁ, দাঁড়িয়েছে কে? আমার মার বাবা মা, তার ভাই বোনেরা, আমার মার ভাই বোনেরা। তো যেটা বললাম, আমি মামা বাড়িতে আসি, আর আমাকে মানুষ করার পেছনে আমার মার একার অবদান নেই। আমার দাদু, আমার দিদা, আমার প্রত্যেকটা মাসি, আমার মামা সকলের আছে। আমার মেসোর কথাও আমি বলবো, আমার মাসি বিয়ে করে যখন, তো আমার মেসো আমাকে খুব স্নেহ, খুব আদর দিয়েছে। তো প্রত্যেকটা মানুষের অবদান আছে, স্পেশালি আমার মাসিদের খুব বেশি। আমার মাসিদের সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল, এখনও আছে। বাট দুঃখের বিষয় এটাই যে আমার ছোটো মাসি মারা গেছে, আমার সেজো মাসিও মারা গেছে ডিউরিং কোভিড ডেজ। কোভিডের আগে একজন, কোভিডের পরে একজন। তো ওই রকম একটা মানে যেহেতু সিচুয়েশান, সেই জন্য আমার মা বাড়ির লোকেদের সেরকম আপনারা কেউ ভ্লগে দেখেননি। আমার বড় মাসি আছে, আমার মামা আছে, তো আমি আমার মাসিদের সাথেই বেশি ক্লোজ ছিলাম। তো তার মধ্যে একজন মাসি এখনও আছে। তো আমার স্কুলে থেকে আরম্ভ করে কলকাতায় থাকা, কলকাতার সমস্ত এনজয়মেন্ট সব হচ্ছে আমার দিদার বাড়ি থেকে। সব কিছু মানে এখানে ঘোরাফেরা, খেলাধুলা, মানে পড়াশুনো, তার সাথে সাথে নানান জায়গায় ঘুরতে যাওয়া, সব ওরা, মানে এভরিথিং ওরা করেছে আমার জন্য। আমার বাইরে যখন আমি গেলাম চাকরি সূত্রে, তখনও আমাকে হেল্প করা। তারপর তো আস্তে আস্তে আমার রাহুলের সাথে পরিচয় হয়, তারপর আমার বিয়ে হয়। বিয়ের সময় আমার অফকোর্স বাবার বাড়ির লোকেরাও এসেছিলেন, বাট যেটা আমি বললাম যে একটা সাপোর্টের জায়গা কোনোদিনই ওরা হতে পারে। তারপর আমার বিয়ে হয়, আমি এখানে আসি। আর রাহুলের বাবা, মানে প্রথমে আমি অশোক আঙ্কেল বলতাম, তারপর এখানে আসার পরে বাবা বলি। বাট আমার কাছে মনে হয়েছে যে রাহুলের বাবার ক্ষেত্রে বলবো, হ্যাঁ একদম মানে নিজের মেয়ের মতো। শুধু মুখে বললে নিজের মেয়ে কিন্তু হওয়া যায় না, সেই ইম্পার্শিয়াল ব্যাপারটা ছিল বাবার মধ্যে। আমি এটা সত্যি কথা বলছি। মানে আমার মনে আছে যখন মানে আমি টালিগঞ্জের বাড়িতে থাকতাম, আমার জামা কাপড় যদি বারান্দায় থাকতো সেটাও ভাঁজ করে এনে আমার ঘরে রেখে দিত। দ্যাট ইজ অ্যাকচুয়ালি ইম্পার্শিয়ালিটি, মানে যেখানে রাহুলেরটাও করছে আমারটাও করছে। আমি লেট রাইজার ছিলাম, বাবাও একটু পরে উঠতো, রাহুল আর মা আগে উঠতো, আমরা পরে উঠতাম। তো আমরা পরে উঠলে আমরা দুজন চা বানিয়ে একসাথে খেতাম। আমি অফিসে বেরোলে আমার টিফিন প্যাক করে দিত, আমি লুচি খেলে আমাকে লুচিটা ভেজে দিত। ন্যাচারালি আমি আর বাবা পরে খেতাম। হয়তো আমি বিয়ে হয়ে আসার আগে বাবা সবার লাস্টে খেত, বাট ইভেনচুয়ালি পরে কি হয়, মা আর রাহুল আগে খেতে বসতো, আমি আর বাবা পরে। আমরা একটু রিল্যাক্স করে খাওয়া দাওয়া, একটু টিভি দেখা, এগুলো আমাদের মধ্যে ছিল। তো আমি কিন্তু বাবার মধ্যে একটা ফাদারলি ফিগার খুঁজে পাই। তো আমার সেই কটা দিন, সেই কটা বছর খুব ভালো কেটেছে, খুব ভালো লেগেছে রাহুলদের বাড়ি আসার পর। যেটা আমি বললাম, শ্বশুরবাড়িতে আসলে শুধু আমি মেয়ের মতো দেখি, মেয়ের মতো করি, এগুলো
বলাটা যতটা ইজি, করাটা ততটাই কঠিন। আর আমি সেটা ফিল করেছি যে আমাকে করে দেখিয়েছে, কেউ শুধু মুখে বলেনি। বাবা কোনোদিনও মুখে বলতো না কাজরিকে আমি মেয়ের মতো দেখি, সেটা ইন অ্যাকচুয়ালস করে দেখিয়েছে। আমি যখন বাইরে গেছি, আমার মনে আছে নেদারল্যান্ড যাওয়ার আগে, আমি ফার্স্ট গেছি, রাহুল পরে গেছে, বাবা ওয়াজ ভেরি হ্যাপি। আমার প্রত্যেকটা জিনিস গুছিয়ে দেওয়া, কী কী জিনিস লাগবে, ঠান্ডায় কী কী জিনিস কিনতে হবে, এগুলো সব কিছু দেখা। তো এইগুলো আমি পেয়েছি, এগুলো আমি শ্বশুরবাড়ি থেকে পেয়েছি। আই এম ভেরি গ্রেটফুল। একটা কথা আরও যেটা শেয়ার করার আছে সেটা হচ্ছে যে আমি যেটা বললাম, আমার বাবা খুব মানে আমার খুব ছোট বয়সে চলে গেছে। বাবা যখন মারা গেছে, বাবার তখন 40ও হয়নি। তো ব্যাপারটা এরকম যে মার খুব স্ট্রাগল গেছে, আমারও গেছে, মানে ইকোনমিক ক্রাইসিস কি আমরা সেটা বুঝেছি, কারণ মা কম্পেনসেশন ব্যাকগ্রাউন্ডে কোনো চাকরি পায়নি। বাবা যেটুকু টাকা রেখে গেছিলো সেটুকুই, আলাদা করে কিছু পাইনি। মা খুব লাক্সারি করতো না, কিন্তু আমিও সেরকমভাবে কোনোদিনও ছোটোবেলায় লাক্সারি করিনি, আমিও খুব স্ট্রাগল দেখেছি। বাবা না থাকার কষ্টটা হয়তো তারাই বুঝতে পারবে যাদের এখন বাবা নেই, বা যারা কোনো না কোনো প্যারেন্টকে খুব ছোটোবেলায় হারিয়েছেন। এগুলো সবই অনুভূতি। একজন প্যারেন্ট না থাকলে তাকে সবসময় মিস করা। হ্যাঁ, আমি মামা বাড়িতে মানুষ হয়েছি, তবে ছোটোবেলায় আমার একটা দিন যেত না, আমি খুব ভালো করে থাকতে চাইতাম না, আমি কলকাতায় থাকতে চাইতাম না, আমার খুব উগ্রতা ছিল, খুব রাগ ছিল। তো এগুলো হয়, এগুলো প্রত্যেকটা বাচ্চার মধ্যে হয়। খুবই একটা স্ট্রাগল, খুবই একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাওয়া, কোনো কিছুই ভালো লাগতো না, কিছুই করতে ইচ্ছা করতো না। এই সব জিনিসগুলো কিন্তু আমি উইথ টাইম কাটিয়ে উঠেছি। সময় যে কথাটা বলে, টাইম ইজ দ্য বেস্ট হিলার। সময়ের সাথে সাথে মানুষ সব কিছু শিখে যায়। মেন্টালি স্ট্রং হয়েছি অনেক বেশি, ইমোশনালি স্ট্রং হয়েছি। মানে বলে না ভগবান সবাইকে সব কিছু শিখিয়ে দেয়, জিনিসটা এরকম। মানে আমাকে যেহেতু ছোটোবেলা থেকে স্ট্রাগল করতে হয়েছে, আমি হয়তো একটু আগে সেগুলো শিখেছি, একটু আগে স্ট্রং হয়েছি, তাই জন্য আমি একটু স্ট্রং কাইন্ড অফ আ পার্সন। লাক্সারি সেরকম আমি করার সুযোগ পাইনি। আমার বাড়িতে থাকলেও তারা আমাকে কোনোদিনও অভাব বুঝতে দেয়নি, কিন্তু আমার কোনোদিনই কিছু কিনবো, যেহেতু বললাম না চাওয়ার মানুষটা ছিল না, মানে বাবার কাছে এটা চাইতাম ওটা চাইতাম। যখন চলে যায়, আমার সত্যি কথা বলতে কারোর থেকে কিছু চাইতেই ইচ্ছা করতো না। মানে আমার এটা চাই, এই জিনিসটা নতুন আমি দেখেছি, এটা আমায় কিনে দাও, এটা আমার কোনোদিনও মুখ ফুটে মাকেও বলতে ইচ্ছে করেনি। এটা আজও নেই আমার মধ্যে সামহাও। আফটার জব আমি নিজে আস্তে আস্তে আমার ফ্ল্যাটটা গুছিয়েছি, ওটা আমার বাবার টাকাই কেনা, আমার মা কিনেছে, বাট আস্তে আস্তে গোছানো সেটা আমিই করেছি। মা আমার পাশে সারা জীবন দাঁড়িয়েছে, নো ডাউট। মানে সব কিছুতে মা খুব পজিটিভ একটা মেন্টালিটির মানুষ ছিল। এখন বরঞ্চ অনেক বেশি টেন্স থাকে। আমি ছোটোবেলায় মাকে এরকম দেখিনি। আমি যখন ভেঙে পড়তাম, মা সবসময় একটা পজিটিভ অ্যাটিটিউড নিয়ে বলতো ঠিক হয়ে যাবে সব কিছু। হয়তো এটাই ঠিক, সেই বলটা বলেছে বলেই এক না একদিন গিয়ে সেটা সব কিছু ঠিক হয়ে গেছে। এভরিথিং ফলস ইন প্লেস। একটা জিনিস বুঝেছি যে এখন মানুষ অনেক বেশি সচেতন হয়েছে। এখন প্রত্যেক বছর মানুষ ফুল বডি চেক আপ করে, আমিও মাকে বলি চেক আপ করতে, করেও। আর এই যে একটা সচেতনতা, এটার খুব দরকার, কারণ রেয়ারেস্ট ডিজিজ হয় না তা নয়, তবে এখন বাবার রোগটার অ্যাটলিস্ট হলেও একটা উপায় আছে, যে হার্ট ট্রান্সপ্ল্যান্ট। তখন যেটা ওই মাত্রায় সফল ছিল না, এখন সেটা সফল। তো এই ধরনের ডিজিজের এখন অ্যাটলিস্ট আই নো দ্য সলিউশন, তখন সেটা জানা ছিল না। বাট আমিও নিজে চেষ্টা করি নিজের একটা প্রত্যেক বছর মানে হেলথ চেক আপের মধ্যে থাকার, এটা খুব দরকার আমাদের পক্ষে। আর একটা জিনিস হলো যে মানে বাঙালি পরিবারে এটা হয়তো কোথাও উঠে যাচ্ছে যে ক্রাইসিসের টাইম, বাঙালি পরিবারে এটা কতটা লোকে দেখেছে আমি জানি না, বাট আমি ছোটোবেলায় আমার প্রচুর অবাঙালি বন্ধু ছিল, এখন কমে গেছে উইথ টাইম, বাট আমি কিন্তু দেখেছি অবাঙালি পরিবারে এটা খুব আছে, যে ফ্যামিলিকে সাপোর্ট করে। সেটা কোথাও না কোথাও ল্যাকিং বাঙালি পরিবারের মধ্যে, সেটা আমাদের মধ্যে থাকাটা খুব দরকার, কারণ মানুষ কখন কোন সময় ক্রাইসিসের মধ্যে দিয়ে যায় কেউ বলতে পারে না। এটাই ছিল ফুল আমার ছোটবেলার গল্প। অনেকেই আপনারা জানতে চেয়েছিলেন, আজকে শেয়ার করলাম। হিয়ার আই অ্যাম নাও, স্ট্রং ইন্ডিপেন্ডেন্ট ওমেন। বাট এই স্ট্রং ইন্ডিপেন্ডেন্ট ওমেন কেউ একদিনে তৈরি হয় না, সময় লাগে।